ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। Un genio, the winner is Argentina. This is how Argentina wins. Messi is the best, Messi is the boss. মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদের প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চায় ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সরবরাহের উদ্যোগ। এবং ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলা, নিহত 35। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত, আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের। সকালের সময় সঙ্গে আছি আমি। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির জোড়া অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য কামব্যাক আলবিসেলেস্তাদের। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে 8 মিনিটের ব্যবধানে 2 গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। 3 মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে 19 ফাউলের 12টি করে আর্জেন্টিনা, অন্যদিকে 7টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। 1966 বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। 55 মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। 69 মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গনজালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। 76 মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় 85 মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই 60 বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরো একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রুদ্ধশ্বাস জয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আটলান্টায় উৎসবে মাতেন তারা। এবার অপেক্ষা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল। আটলান্টায় আবারও প্রত্যাবর্তনের গল্প লিখলো আর্জেন্টিনা। এর আগে এই স্টেডিয়ামেই অবিশ্বাস্য এক জয় রচনা করেছিল লিওনেল মেসিরা মিশরের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। 55 মিনিটে গর্ডন যখন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন, তখন কিন্তু
এই স্টেডিয়ামে এক অদ্ভুতরে পরিস্থিতি তৈরি হয়, কেননা এখানে ইংল্যান্ডের সমর্থক থাকলে পরেও আর্জেন্টিনার সমর্থক বেশি এবং তারা কিন্তু একেবারে চুপসে গিয়েছিল। পক্ষান্তরে তুলনামূলক কম ইংল্যান্ডের সমর্থক থাকলেও তাদের উচ্ছ্বাস, তাদের গগন বিদারী চিৎকারে এই আটলান্টা স্টেডিয়াম যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টিনা এবার যেন শেষ মুহূর্তে সবকিছু করার জন্য সব জমে রেখেছে। 7 মিনিটের ঝড়ে কিন্তু ভন্ড হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে, তবে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে, লাউতারো মার্টিনেজ 92 মিনিটে তার দুর্দান্ত একটি গোল এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। Enzo Fernández, un genio de Winner is Argentina. Increíble partidazo. Messi, te amo. This is how Argentina wins. What a cup! We have to suffer. If we don't suffer, ভক্তরা এখন প্রত্যাশা করছেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক তারা শিরোপা নিশ্চিত করতে চান। লিওনেল মেসিরা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তাদের। Cagones, solo los cagones los ingleses. La tienen right. Argentina in the final. Again, 2-time champion. the best thing I've ever seen. Go Argentina. Me sorprendió, la verdad. Los primeros 80 minutos estaba un poco triste, pero al final আর্জেন্টিনা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে 19 জুলাইয়ের ফাইনালে স্পেনের বিপক্ষেও যদি একই পারফর্ম করতে পারে, কে জানে হয়তোবা আরো একটা বিশ্বকাপ উঠতেই পারে লিওনেল মেসির হাতে। আটলান্টা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উল্লাসে মাতেন বাংলাদেশি সমর্থকরাও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করেন তারা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা। এ যেন রূপকথার এক রাজ্য, আবার যেন কোনো থ্রিলার সিনেমার শেষ দৃশ্য। এভাবেও কি লেখা যায় জয়ের মহাকাব্য? তলানি থেকে উঠে দেশের কোটি আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে আরও একটি অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে হার শব্দটাই অপরিচিত আল বিসেলেস্তেদের। চলতি আসরেও নেই পরাজয়, সেই বিশ্বাসেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন সমর্থকেরা। কিন্তু 55 মিনিটে প্রতিপক্ষের গোলে মুহূর্তেই উৎসবের রং মুছে যায়, উচ্ছ্বাস রূপ নেয় নিস্তব্ধতায়। তখন মনে ছাইড়ে দিছিলাম আর কি, যে ফেসবুকে ঢুকবো না, বাসায় যা চুপচাপ থাকবো আর কি, আশা ছেড়ে দিছিলাম। ইংল্যান্ড যখন একটা গোল দেয় তখন আমি একদম অলমোস্ট ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভিতর থেকে। তো তারপরে বিশ্বাস ছিল যে আমরা জিতবো, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব। পুরা হতাশ হয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো এবং জিতেছি। হার্টবিট অফ হয়ে গেছিল এক পর্যায়ে, তারপর যখন আমরা গোলটা দিছি তখন একটু শান্ত হয়েছি। তবে আর্জেন্টিনা তো জানে কিভাবে ফিরতে হয়। তাদের তো আছে মেসি, মার্টিনেজরা, যারা অসম্ভবকেও সম্ভব করার গল্প লিখতে জানেন। কেপারদের ম্যাচের কথা মনে পড়ে গেছে, যে ওই সেভগুলা ইজি গোলগুলা সেভ দিতেছিল। মানে গোল কি আজকেও জান প্রান্তে ইংল্যান্ডের যে গোল কি, এত ভালো খেলা দেখি নাই। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে গেছিলাম একটা গোল খাওয়ার পরে। ভাবছিলাম ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, আর গোল দেওয়া হবে না, বাট ওরা নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখছে আর কি, ওরা পারছে। সেই ভরসার মান রাখলো দলটি। 85 মিনিটে এনজোর চোখ ধাঁধানো গোলে বাদ ভাঙা উল্লাসে সমর্থকেরা। এরপর যোগ করা সময়ে লাউতারোর গোলে রঙিন হয়ে উঠে রাত। ওদের মেবি এটা একটা প্ল্যান করে আসে যে ফার্স্টে একটা গোল দিবে, এরপর হচ্ছে ডিফেন্স করবে, তখন আরো বাকি গোলগুলো দিয়ে দিবে। 1000% শিওর ছিলাম যে আমরা জিতবো। ওয়ার্ল্ড কাপের যে একটা সারা আকর্ষণ, এটা আজকে মেসি দেখাই দিচ্ছে। শিরোপার খোঁজে এবার প্রতিপক্ষ স্পেন। এমন জয়ের পর আর ভয় নেই তাদের। স্প্যানিশ সমর্থকরাও প্রস্তুত দারুণ লড়াই উপহার দিতে। আর্জেন্টিনা খেলা ভালো, ওনারা যে বিগত 2 ম্যাচ দেখলাম ভালো কামব্যাক করছে, ওনাদের জন্য আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনা যে ম্যাচ বাইর করে আনছে, এরপরে ফাইনালে আর কারো কোনো টাইম নাই। এই রাত মনে করিয়ে দেয় আর্জেন্টিনা যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ গল্পের শেষ বাকি থাকে। এবার শেষ অধ্যায়ের অপেক্ষায় আকাশে নীল সমর্থকেরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। আর্জেন্টিনার জয়ে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে আনন্দ র্যালি করেন ভক্তরা। তাদের আশা শিরোপা জিতেই মেসির বিদায়কে স্মরণীয় করে রাখবেন আলবিচেলেস্তেরা। শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ, গান, স্লোগান আর বিজয় মিছিলে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক।
ম্যাচের শুরু থেকে বড় পর্দার সামনে ভিড় করেন ফুটবল প্রেমীরা। খুলনা নগরীর হাদিস পার্ক, শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে খেলা উপভোগ করেন সমর্থকরা। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন তারা। মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বস, মেসি মেসি। আমরা যে এভাবে করে কামব্যাক করে ফিরতে পারি আগের ম্যাচে আমরা দেখাই দিছি, সেটা আবারও প্রমাণ করে দিলাম আমাদের মেসি অল দ্য বেস্ট। আমরা এবারে বিশ্বকাপ নেব। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। আর্জেন্টিনা এমনই খেলে, আপনারা দেখছেন লাস্ট 3-4 ম্যাচ লাস্টের শেষে যে পারফরম্যান্সটা করেছে, যে কোনো মুহূর্তে আমরা ম্যাচ মুভমেন্ট করতে পারি, এটা প্রমাণ হয়ে গেছে এবং আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আশাবাদী। কেউ নেচে গিয়ে, কেউ বা প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিলে উদযাপন করেন প্রিয় দলের জয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা সমর্থকদের। আজকে আর্জেন্টিনা যেটা খেলছে, এটা আর্জেন্টিনার বেস্ট খেলা। এই খেলা যদি ফাইনালে আমরা খেলতে পারি, স্পেন তারাই তো পারবে না। গোল দিয়ে খেলা দিয়ে তারপরে কাপ নিতে হয়, ভাগ দিয়ে নয়। আর্জেন্টিনা আজকে খেলার নৈপুণ্য দেখিয়েছে, মেসি দেখিয়েছে, ইনশাআল্লাহ আর্জেন্টিনা কাপ নেবে। রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় দেখানো হয় খেলা। ভুবুজেলা বাজিয়ে আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন যোগান তারা। শেষ বাঁশি বাজতে আতশবাজি ও পটকা ফুটিয়ে করেন জয় উদযাপন। আমরা আত্মবিশ্বাসী প্রথম থেকে, আমরা উইন হব আমরা জানি, আমরা কখনো আত্মবিশ্বাস হারাই না। গার্লফ্রেন্ড হতাশ করতে পারে কিন্তু মেসি হতাশ করতে পারে না, এটাই আমাদের জাদুকর মেসি। প্রথমে ব্রাজিল সাপোর্টারকে একটু খুশি করে তারপর আর্জেন্টিনা এইভাবে জিতে যায়, বুঝতে হবে। আমি তো হেড করি না, আমি তো হেড করি না, আমি জাস্ট আসছি, আমি আমার টিমকে সাপোর্ট করি। জয়ের পরপরই আনন্দে আত্মহারা হয়ে ওঠে বরিশালে আর্জেন্টাইন সমর্থকরা। সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বেলস পার্ক মাঠে আয়োজন ছিল বড় পর্দার খেলা দেখার। ব্রাজিল জার্সি পরেছি কারণ আমাকে এখন কাপ লাগে না, আমাকে 5টা অলরেডি আছে, তাই আমাদের কাপ লাগে না। আমরা আবার 36 বছর হইলে তখন কাপ নিব আর কি। ব্রাজিলের এই খেলায় কাজ কি তাদের, আমি এইটাই বুঝি না। এত পিতৃত্ব চেঞ্জ করতে কেন হবে? তাদের খেলা থাকতো তাহলে তারা আসতো। শিরোপার লড়াই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। এবার অন্য প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে সরকার প্রধান বলেন, বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে চরমপন্থার কোনো স্থান থাকবে না। তিনি বলেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা একত্র করে একটি সার্বজনীন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা তারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, গত 17 বছরে ঋণের বোঝায় জর্জরিত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিরোধী দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে 13 লাখ কৃষকের মধ্যে সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা একত্র করে একটি সার্বজনীন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল, সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক,
সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কর্মসূচি অব্যাহত রাখা হবে। শুধু ঢাকা নয়, অন্য সিটি কর্পোরেশনেও এই অভিযান চলবে। ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন। এদিকে বিরোধী দলের বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গত 17 বছরে উন্নয়নের নামে বিপুল বাজেট হলেও তার সুফল সাধারণ মানুষ পায়নি, বরং সুবিধা গেছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে। তবে জনগণের স্বার্থে সরকারের গঠনমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন শেষ হলো আজ। 26 কর্মদিবসের এ অধিবেশনে পাশ হয়েছে 10টি বিল। ধন্যবাদ আপনাকে। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয় 16 জুলাই। এদিন পুলিশের গুলিতে নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ ও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। গুলির সামনে 2 হাত প্রসারিত করে আবু সাইদের মৃত্যুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্রনেতারা বলছেন, 16 তারিখ আন্দোলনের বাঁক বদলের দিন। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। 16 জুলাই সারা দেশে ছাত্রদের উপর হামলা চালায় ছাত্রলীগ পুলিশ। এদিন সারা দেশে নিহত হন 6 জন, আহত হন কয়েকশো। উত্তাল জুলাইয়ের 16 তারিখের দিনলিপি তুলে ধরছেন সহকর্মী নাজমুস সালেহী। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম, তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করণ যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরে আক্রমণ করা হয়েছে। তারা সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। 16 তারিখ সকাল থেকে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। এদিন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকায় আবারও হামলা করে ছাত্রলীগ। এই দিনেই নিহত হয় 6 জন। সে সময়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা বলছেন, আবু সাইদ ওয়াসিমের মৃত্যু যেন নতুন গতি আনে আন্দোলনের। আবু সাইদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর
এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়, হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 24-এর 16 জুলাই কোটা আন্দোলনে চট্টগ্রাম ছাত্রদল নেতার শহীদ ওয়াসিম সহ 3 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরেই পাল্টে যায় আন্দোলনের গতিপথ। মূলত ওই দিনেই সরকার পতনের এক দফার সিদ্ধান্ত নেয় ছাত্র জনতা। ককটেল বিস্ফোরণ এবং গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয় নগরীর মুরাদপুর এলাকা। আহত হন অর্ধশতাধিক। মৃত্যু 2 বছর পেরিয়ে গেলেও চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম সহ অন্য শহীদদের হত্যার বিচার না হওয়ায় হতাশ পরিবার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ককটেল বিস্ফোরণ আর গোলাগুলিতে রণক্ষেত্র, মুহূর্তে 3 জনের মৃত্যু পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। 24-এর 16 জুলাই দুপুর 2টায় চট্টগ্রাম নগরীর 16 শহরে ছাত্রলীগের বাঁধার মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে অবস্থান পরিবর্তন করে তারা জড়ো হন মুরাদপুরে। বিকেল 3টায় শিক্ষা বোর্ডের সামনে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণে পরিণত হয় রণক্ষেত্রে। 3:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ উমর ফারুক। হাসপাতালে দীর্ঘ হতে থাকে আহতদের সারি। ওয়াসিম একটা চট্টলার কিংবদন্তির নাম। ওয়াসিম চলে গেছে, হাজার ওয়াসিম এখনো রাজপথে। ওয়াসিমরা শিখিয়ে গেছে কিভাবে রাজপথে থাকতে হয়, কিভাবে সংগ্রামের কথা বলতে হয়, কিভাবে মানুষের দাবি আদায়ের কথা বলতে হয়। 16 জুলাই আসলে বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরে যে এখানে রাজনৈতিক দলের কর্মীরা ছিল, অরাজনৈতিক দলের মানুষরা ছিল, স্টুডেন্টরা ছিল, শ্রমজীবী মানুষও ছিল। 16 জুলাইয়ের যে 3 জনকে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে, এটার মাধ্যমে পুরা বাংলাদেশের ছোট্ট একটা চিত্র ফুটে ওঠে। কক্সবাজারের পেকুয়ে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের ঘর জুড়ে নানা স্মৃতি। রুখে দাঁড়াও বাংলাদেশ, ছাত্র সমাজ সহ 16 জুলাইয়ে দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখবে সরকার, এমন প্রত্যাশা তার বাবার। আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো বিচারের অগ্রগতি দেখি নাই। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার বিচারের কতটুকু হয়েছে আমরা জানতে চাই। কোটা বিরোধী আন্দোলনের আগে ভারতের শিলংয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে যান ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। আর সাবেক নগর বিএনপি সভাপতি ও বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের কর্মী ছিলেন তিনি। তার নির্দেশনায় জুলাই আন্দোলনে মাঠে ছিলেন ওয়াসিম। মেয়র বলেন, নতুন বাংলাদেশে ওয়াসিমের অবদান ভোলার নয়। সে যে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, এ থেকে বোঝা যায় সে একজন অকুতোভয় সৈনিক এবং তার পদাঙ্ক অনুসরণ করে সেদিন 6 জন মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন পুরো বাংলাদেশে 16 জুলাই 3 জনেই চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন শহীদ ওয়াসিম আকরাম। উত্তাল সময় 24-এর 16 জুলাই মুরাদপুরের এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম, শান্ত ও উমর। মূলত সেদিনই আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। শহীদ পরিবারের দাবি, জুলাই শহীদদের যেন ভুলে না যায় বাংলাদেশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর 2 বছরেও এই বীর যোদ্ধার স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তেমন কোনো উদ্যোগ না নেয় শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শহীদ আবু সাঈদের বাবা মায়ের দাবি, ছেলে হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের। তারেকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ছেলে হারানোর 2 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি সাঈদের বৃদ্ধ মা বাবা। দাবি, দ্রুত ছেলের হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের। আমার মনটা যে কি আমরা জানি মানুষ দেখা জিনিস না দেখামু, আমার মনটা ক্যাঙা করে। আমার ছেলে নাই, আমার দুটি থাকি কি না থাকি আমার এটাই মনে পড়ে। নির্মম ভাবে
বুকত গুলি করছে, গুলির পর ছেলে পড়ে গেছে, ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে ঝুলায়। আবু সাইদের আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান সহযোদ্ধা ও সহপাঠীরা। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে, তিনি যদি না দাঁড়াতেন বা শহীদ না হতেন আমরা নতুন বাংলাদেশ পেতাম না। মৃত্যুর আজকে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখতে যে ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্র কর্তৃক নেবার কথা সেটি এখনও স্থবির অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের গেট স্মৃতিস্তম্ভর কাজটাও নতুন করে করব এবং আবু সাইদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যালাইভ করে রাখবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখতে পারে যে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদের কী ভূমিকা ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও প্রেরণা আর ইতিহাসের পাতায় লেখা এক চিরজাগ্রত প্রতিবাদের প্রতীক হয়ে আছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সকালের সময় আরো থাকছে পানি গন্ধ, ঘোলা পানি খাইলে বোলা পানি রস শুকিয়ে যায়। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। বিশুদ্ধ পানির তীব্র সংকট রাজধানীর পূর্ব রামপুরায়। ময়লা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতায় ক্ষোভ, দ্রুত সমাধানের আশ্বাস। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। আর কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। চারকানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সে স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভাণ্ডারখ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়ে পানি বন্যা 10 লাখ পর্যন্ত মানে হয় হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ কাজ বেরিয়ে গিয়ে তারা 8-10 হাজার দিয়ে গিয়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমার পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানির সংকট। ভোগান্তির পাশাপাশি যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা আর জলাবদ্ধতার পানি নামতে দেরি হওয়ায় দূষিত হচ্ছে পানি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বছরের পর বছরেও মিলছে না কোনো কাঙ্ক্ষিত সমাধান। দ্রুত এই সংকট সমাধানের আশ্বাস ওয়াসা এবং সিটি কর্পোরেশনের। রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ পাড়ি গলি। এখানকার বাসিন্দাদের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ হাতে বোতল, কেউ বা বালতির ড্রাম নিয়ে ছুটছেন পাম্পে। গৃহস্থালী থেকে রান্না, সব কাজেই একমাত্র ভরসা এই পাম্প। স্থানীয়দের অভিযোগ, ওয়াসার যে পানি লাইনে আসে তা দুর্গন্ধযুক্ত। ময়লা সেই পানি ব্যবহারে অনেকেই ভুগছেন স্বাস্থ্য সমস্যায়। এলাকার ভিতরে মনে করেন ময়লা পানি আসে, পানি গন্ধ, ঘোলা পানি খাইলে বোলা পানি রস শুকিয়ে যায়, গা তেড়ি জানি কি উঠে যায়।
সংকটের জন্য দায়ী করা হচ্ছে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি। স্থানীয়রা বলছেন ড্রেনের নোংরা পানি মিশে যাচ্ছে খাবার পানিতে। অল্প বৃষ্টিতে পানি হয়ে যায়, কারণ রাস্তা ভালো না, ভিতরের লাইন ভালো না, অল্প কিছুতে ময়লা হইলে লাইনটা ডুবে যায়। আমাদের এই রাস্তাটা, ড্রেনের কাজটা, সুয়ারেজ লাইনের যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান না হওয়ার কারণে আমাদের এই পানি জমে যায় বৃষ্টি হইলে। নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করেও মিলছে না নাগরিক সেবা। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা জানানো হলেও এক সংস্থা দায় চাপায় অন্য সংস্থার ওপর। সুয়ারেজটা তো আমার ক্লিয়ার থাকতে হবে, এটা আমার মেইন সমস্যা, যে পানিগুলো সরানোর ব্যবস্থা। আমি ওয়াসার কাছে যোগাযোগ করেছি, সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসার দোষ, ওয়াসা বলে সিটি কর্পোরেশনের দোষ। সিটি কর্পোরেশনের গাফিলতিতে পানি সরবরাহের সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক। যদি কোনো কারণে ড্রেনের পানিগুলো ওয়াসা ঢুকে, তাহলে ধরে নিতে হবে ওয়াসার যে পানি দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে, সে পাইপটা ফেটে গেছে, সেটা তো ওয়াসাকে করতে হবে। আর দ্বিতীয়ত, যদি আমার সিটি কর্পোরেশনের কোনো কাজের জন্য ওয়াসার পানির কোনো বিঘ্ন ঘটে, সেটা আমরা দেখব। সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অবৈধ কানেকশন, আমাদের দামি পাইপ, এই পাইপগুলো ওরা রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে লিক করে, বাজে পাইপ নানির সাথে কানেকশন হয়ে গেছে, কন্টামিনেশনটা, এই কারণে পানির অবস্থা। আগামীতে আমাদের প্ল্যানিং করছি যে সকল কার্যক্রম জনগণকে সম্পৃক্ত করে করবো আমরা। দিনের পর দিন ধরে চলা এই অসহনীয় যন্ত্রণার সমাধান চান এলাকাবাসী। মাধবী তন্নি, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের বিঠাবইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। বুধবার রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 8:30টার দিকে কামালপুরে নিজ বাড়ির গেটে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ হচ্ছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দেখি তার অবস্থা খারাপ। মাত্র নামাজ টামাজ করে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাইল আইছে। এদিকে চাপাতি সহ এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হামলায় 3 জন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। সরকারি বেড়িবাঁধ থেকে গাছ কাটার অভিযোগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাহিদুল আলম জাহাঙ্গীরের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে শহরের শহীদ মিনার মোড়ে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আর্জেন্টিনার জয়লাভ করলে সমর্থকরা শহর জুড়ে আন্দোলন মিছিল বের করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ছাদে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন দীপ্ত চৌধুরী। এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে শক খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেরপুরের গাংড়িতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে পাউরুটি প্রায় মেয়াদোত্তীর্ণ এবং গন্ধযুক্ত থাকে। অনেক ডিম এবং কলায়ও পাওয়া যায় পচা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি শিক্ষকদের। আরও এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ফয়সাল হোসেনের ছবি নিয়ে বেনিয়ামিনের রিপোর্ট। 1 জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দেয়া 133টি ডিমের মধ্যে 20টি ডিম নষ্ট পাওয়া যায়। এ সম্পর্কিত গঠিত কমিটিতে উঠে আসে সত্যতা। শুধুমাত্র এই বিদ্যালয় নয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসা পাউরুটি প্রায়ই মেয়াদ উত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে। অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা, যার কারণে অনেক শিক্ষার্থী খেতে পারে না। শিশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান অভিভাবকদের। ডিম ওগুলো খারাপ হয়, আর পাউরুটি ডেট
লাগা থাকে, অনেকের বমি হয় কিছু সময়। কালকে আমাদের ডিম ফেলে দিতে হয়েছে, অনেকে খেয়ে তা বমি করছিল। দয়া করে আপনারা জেনে হেসে 2 দিনের বেশি যাতে পাউরুটি না থাকে সেরকম সেই অবস্থায় দেবেন। আমার বাচ্চা আর কারোর বাচ্চা যেন না এই দিক খেয়ে যেন অসুস্থ না হয়। শিক্ষকরা বলছেন খালি চোখে বেশিরভাগ সময় নিম্নমানের খাবার পরীক্ষা করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি তাদের। তারা অনিয়ম করে, তারা ফাটা ডিম দিয়ে যায়, কখনো পচা ডিম দিয়ে যাচ্ছে। 100% যে এইগুলা ভালো কি এইগুলা একেবারেই যে খারাপ তাও আমরা বলতে পারছি না। উপজেলা পর্যায়ে মনে হয় তদারকি কমিটি থাকার দরকার। অভিযোগ অস্বীকার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ইতিপূর্বে না ভাই, আপনি এখন যেটা আমার বলতেছেন এটা আমরা দেখান একটা যে আজকের ডেটে যে মালটা তারা যদি স্কুলে রেখে দেয়, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। অবশ্যই এটা প্রতিবেদন দিয়ে এটা নিশ্চিত করবো, বাতিলের বিষয়ে আমরা সুপারিশ করব। আমাদের এখানে তো কোনো আগেই বলছি কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। উনি দিলে ওনাকে তো আমি মানবো না। আমি অবশ্যই এই প্রতিবেদনটা উপরে পাঠাবো। প্রতিবেদন পাঠিয়ে ওনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবেন। স্কুল ফিডিং কার্যক্রমে দৈনিক দুধ, ডিম, কলা, বিস্কুট ও পাউরুটির মধ্যে যে কোনো 2টি খাবার দেওয়ার নিয়ম রয়েছে। গাংনী উপজেলার 162টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। প্রায় 3 দশক ধরে পড়ে থাকা 11.5 কিলোমিটার খাল পুনঃখননের ফলে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি ইউনিয়নের মানুষের মাঝে। তারা বলছেন, কৃষিকাজের সেচ সুবিধার পাশাপাশি কৃষকদের বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর এবং সেই সাথে বৃদ্ধি পাবে মৎস্য চাষ। কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি খালে 11.5 কিলোমিটার পুনঃখননের পাশাপাশি 2 পাশে বৃক্ষরোপণের কাজ চলমান। এর ফলে বর্ষা মৌসুমে জলবদ্ধতা দূরীকরণ ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কয়েক হাজার প্রান্তিক কৃষক। 2টি খালের পাশ দিয়ে প্রায় 600 হেক্টর জমি রয়েছে। বেশিরভাগ জমি খালের পানির প্রবাহের উপর নির্ভরশীল। এই প্রকল্পের ফলে জলবদ্ধতা ও সেচ সংকট দূরীকরণ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে কৃষকের সোনালী পাট জাগ দেওয়া সহ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খালটা দীর্ঘ 20 বছর যাবৎ অসংস্কার পর্যায়ে পড়েছিল। আমরা কোনো কাজকাম ঠিকমতো করতে পারতাম না। শুকনো মৌসুমে পানি থাকতো না খালে, আমরা কৃষকেরা প্রচণ্ড অভাবে পানির অভাব ভোগ করতাম। পাট নিয়ে আমরা খুব কষ্ট করছি, আপনার ধানের চাষ করে নিয়ে অনেক কষ্ট করেছি, পানি পাতাম না। এখন যা খালটা খনন হতে আমাদের অনেক উপকার হয়েছে। পানি থাকবে, আমাদের পাট পচানোর সুবিধা হবে, আবার মাছও কম বেশি হবে পানি থাকলে। তলে অর্ধেক জমি পড়ে থাকে, এবার তো পানি থাকবে না, ওইগুলো লাগান যাবে। খুব উপকার আছে, দেশের জন্য খুব উপকার আছে। খুব অল্প সময়ের মধ্যে ড্রেজিং এর কাজ শেষ করে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 9 কিলো রাস্তার কাজ আমাদের শেষ হয়েছে খালখন। এখানে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। এখানে 2 ইউনিয়নে আমরা ইতিমধ্যে কিছু ড্রেনেজ কাজ, পাইপ বসানো আর সাথে গাছের যেটা কাজ আমরা করব সেই গাছ ক্রয় করা হয়েছে। জেলা প্রশাসক অফিসের তথ্য মতে 2টি খাল খননে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা আজ বরিশালের ইস্কন মন্দিরে চলছে বিশ্বশান্তি কল্পে যজ্ঞানুষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। সনাতন ধর্মাবলম্বীদের আজকে পবিত্র রথযাত্রা উৎসব। দেশ জুড়েই এই রথযাত্রা উৎসবের বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। আমি আছি বরিশাল শহরের ইস্কন মন্দিরে। এই মন্দিরে আজকে বিকেলে বড় একটি রথযাত্রা প্রতি বছরের মতনই বের করা হবে। তার আগে সকালে এবছর ব্যতিক্রমী একটি বড় আয়োজন করা হয়েছে। এখন বাজে সকাল 9:15 আর 15 মিনিট বাদে এই মন্দিরের যে সামনের প্রাঙ্গণটিতে সেখানে বড় আকারে যজ্ঞ অনুষ্ঠান হবে। সেই যজ্ঞ অনুষ্ঠানের শেষ মুহূর্তের এই মুহূর্তে প্রস্তুতি চলছে। 21টি আলাদা যজ্ঞ আয়োজন করা হয়েছে। এগুলোকে তারা বলছেন যে হোম যজ্ঞ করা হয়। বিশ্ব শান্তিকল্পে এই হোম যজ্ঞটি তারা আয়োজন করেছে। এটি বড় আয়োজন। সাধারণত
বরিশালে এত বড় আয়োজন দেখা যায় না। এবছর একটু বেশ ঘটাকড়ি বিশ্ব শান্তিকল্পে তারা এই আয়োজনটি করেছেন। এখানকার পুরোহিতরা বলছেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই হানাহানি, মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ যাতে মানুষে মানুষে সরে যায়, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তৈরি হয়, তার জন্যই এই হোম যজ্ঞটি আয়োজন করা হয়েছে। যথারীতি বিকেলবেলাতে রয়েছে রথযাত্রা এবং রথযাত্রা তারা বিশ্বাস করেন, তারা বলেছেন যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই এই উৎসবটি অর্থাৎ এই রথযাত্রা আয়োজনটি হয়ে থাকে এবং তারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথের বড় ভাই বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রতাকে নিয়ে 7 দিনের জন্য তারা তাদের মাসি বাড়িতে যায় এবং এই যে রথযাত্রা শুরু হয় মন্দির থেকে আরেকটি মন্দিরে যাবার জন্য 7 দিন থাকে। বিশেষ করে আজকের দিনটিতে ভক্তরা নেমে আসে জগন্নাথের কাছে এবং ভগবানও ভক্তের কাছে যায়। ভক্ত এবং ভগবান দুয়ে মিলে একাকার হয়ে আজকে একটি মহামিলন মাহেন্দ্রক্ষণ বলে থাকেন এবং এর মধ্য থেকে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা তৈরি হয়। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ থাকে না আজকের এই দিনটিতে, কেননা ভগবান স্বয়ং নিজেই ভক্তের দেখা পেতে ভক্তের কাছে ছুটে আসেন। মন্দির থেকে নেমে এসে তিনি রাজপথে নামেন এবং সেই রাজপথ থেকে যে রশি টানা হয়, রথযাত্রা যে রশি টানা টেনে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে থেকে ভক্ত মনে করে যে তার পুণ্য লাভ হয়। এই আয়োজনটি আর কিছুক্ষণ বাদে 15 মিনিট বাদে শুরু হবে। বিকেলে বরিশাল শহরে রথযাত্রা হবে। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো বিস্তারিত খবর জানাতে পারবো। আপাতত সকাল পর্যন্ত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল রথযাত্রা উৎসবের। যুক্ত ছিলাম বরিশালে। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনের আক্রমণে দেশটিতে 35 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা প্রতিশোধ হামলা অব্যাহত রেখেছে ইরান। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। ট্রাম্প দাবি করছেন সমঝোতা করতে মরিয়া হয়ে আছে তেহরান। অন্যদিকে ওয়াশিংটনের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ইরানের বন্দর আব্বাস, চাবাহার সহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সামরিক ও বেসামরিক স্থাপনায় আবারও দফায় দফায় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় এ পর্যন্ত 30 জনের বেশি নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত 20টির বেশি ড্রোন এবং 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। অন্যদিকে ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বেশ কয়েকটি ড্রোন হামলা। এমন সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্সের মতো বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন সমঝোতা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তবে ওয়াশিংটন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানকে সংযত আচরণ করতে হবে বলে মন্তব্য তার। এদিকে কূটনীতির মাঠে ওয়াশিংটনের সাথে যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে তবে ইরানেরও সমঝোতা চুক্তি মেনে চলার কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যেন আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সেজন্য ইরান, রাশিয়া এবং নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ। যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবিচেলেস্তারা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করছেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড।
আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনির টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সচোন কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশী সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদের প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। এই ছিল সকালের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত আর যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।